সকল আলোচনা দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কপাল পড়লো সাদ গ্রুপের। দর্শক, এই সাদ গ্রুপকে নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছে। না, এটা তো আমরা আমাদের পুরনো দাবি। আমরা মনে করি যে 2018 সালের ডিসেম্বরে এবং 2024 সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা, এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপে নিষিদ্ধ করা। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। পরিচয়টাও দিবেন। এখানে কোন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয় নাই। আমরা সাদপন্থীদের যে সামষ্টিক যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আর সেই সাথে আগাগোড়াই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলিগের কাজ, যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয়। বাংলাদেশের সকলে মিলে যেন সম্মিলিতভাবে তবলিগের কার্যক্রমটা পরিচালনা করা হয়। আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে এখানে তবলিগের শীর্ষ মুরব্বীরা, আলেম ওলামা যারা তবলিগে আগাগোড়াই নেতৃত্ব দিয়ে থাকেন, যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। জি, মাইক্রোফোনগুলো সামনে দেন। এটা বলে নেই। বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ 17 ডিসেম্বরের আগ পর্যন্ত, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে। কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন, সকল আলোচনা দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই। কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে। আবারও 2024 সালে একই ঘটনা ঘটছে। এই জন্য আলোচনার জায়গায়, হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে লাগবে না লিখে এর জন্য আসলে তারা আপনাকে দায়ী করছে। আপনার
ক্যামেরায় বলেন, সামনের দিকে তাকিয়ে। রে সাউন্ড কি পাইব রে? হ্যাঁ এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে, এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তো তারা বলে দিবে না। এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে, এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ, দায়িত্বশীল পক্ষ। এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন। এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন। তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য, মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন। কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে, সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না। এখানে তবলিগ জামাত আগাগোড়াই এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ। তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান, এটাই তো একটা বিভ্রান্তি। এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই। আমার কি কারণে বলেন, আমি কি করেছি? হেফাজত ইসলামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন, আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা। যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে তো ইসলামী কাজে নেতৃত্ব দিবে কারা, সিদ্ধান্ত দিবে কারা, ফয়সালা দিবে কারা? কোরআন সুন্নাহর এলেম যাদের কাছে আছে তারাই তো এই বিষয়ে মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে। আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম, এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে। আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই। এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে। উনি তারা তোমার নাম পরিচয় দাও। না, আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকেও মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে। এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে, আমরা সরকারেরও সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি। একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। দর্শক, এই সাদ গ্রুপকে দ্রুত নিষিদ্ধ করা হোক, কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওর ভালো লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।